ইয়েটা কোথায়, যে কলমটা? গত ক্লাসে আমরা স্প্রিং সিলিন্ডার মডেল বুঝতেছিলাম। আজকের ক্লাসে আমরা ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন টেস্ট, যে কনসোলিডেশন হয় বা এটা যে বের হয়ে যাচ্ছে সয়েল থেকে, এই জিনিসটা বোঝার জন্য আমরা ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন টেস্ট ল্যাবে যে টেস্টটা করা হয়, ল্যাবে যে টেস্টটা করা হয় আসলে ফিল্ডে আমাদের সয়েল থেকে কি রেটে পানিটা বের হবে ওই রেটটা বোঝার জন্য, যে এই রেটে পানিটা সয়েল থেকে বের হবে। ল্যাবে আমাদের যে রেটে বের হবে অর্থাৎ যে গতিতে বের হবে, প্রেশারটা আসলে কি যে গতিতে পানিটা বের হবে, আমাদের ফিল্ডও কি একই গতিতে পানিটা বের হবে ওইরকমই ধরে নেওয়া হয়। তো এই জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি এখানে ল্যাবে, আচ্ছা এই সেটিংসটা দেখো তোমরা। এখানে হচ্ছে সয়েল স্যাম্পল, আমাদের একটা মাঝে একটা সয়েল স্যাম্পল থাকবে, একটা স্বাভাবিক আমরা যেহেতু পানিটা বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি, পানিটা কি রেটে বের হবে, সো আমাদের একটা সয়েল স্যাম্পল নেব, একটা সয়েল স্যাম্পল নিয়ে তাকে প্রেসার দিব। সয়েল স্যাম্পলে যদি চাপ দিই, চাপ দেওয়ার পর আমরা দেখবো যে সময়ের সাথে সাথে এটার ভলিউম কি পরিমাণ চেঞ্জ, পানি বের হয়ে গেলে কি তার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের মেন কাজ যেটা সেটা হচ্ছে আমরা সয়েলে প্রেসার দিব, এবং প্রেসার দেওয়ার পর বিভিন্ন প্রেসারের কারণে মনে করো প্রথমে এক কিপ লোড দিলাম, যে ওয়ান কিপ লোড দেওয়ার পর তার কি পরিমাণ ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করব, মানে কি পরিমাণ হাইটটা চেঞ্জ হয়ে গেছে স্যাম্পলে। তারপর মনে করো আবার আরো এক কিপ লোড দিলাম, তাহলে কি টোটাল টু কিপ লোড হয়ে গেল। টু কিপ লোডের জন্য তার ভলিউম কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা দেখব। এটা দেখতে পারলে আমরা আলটিমেটলি কি বিভিন্ন প্রেসারে তার মধ্যে থেকে কতটুকু পানি বের হবে, দ্যাট ইজ ভলিউমটা কতটুকু চেঞ্জ হবে, অর্থাৎ তার সে কতটুকু সেট হবে সেটার একটা ধারণা পাবো। এই জিনিসটা যদি বোঝার চেষ্টা করি আমরা, আমাদের প্রথমে দরকার হচ্ছে ফিল্ড থেকে একটা সয়েল স্যাম্পল। আমরা যে সয়েল স্যাম্পলটা ইউজ করব তার হাইট হচ্ছে 25 মিলিমিটার, দ্যাট ইজ কি 1 ইঞ্চি হাইট। একটা সার্কুলার সয়েল স্যাম্পল বা সিলিন্ড্রিক্যাল আকৃতির একটা সয়েল স্যাম্পল ইউজ করব। সয়েল স্যাম্পলের হাইট হচ্ছে 25 মিলিমিটার আর ডায়া হচ্ছে 2.5 ইঞ্চি বা 63 মিলিমিটার। ওকে, একটা সার্কুলার সিলিন্ডার আকৃতির আমরা একটা সয়েল স্যাম্পল নিব। এই সয়েল স্যাম্পলটা তোমরা ইয়েতে গেছিলে, তোমরা পার্মানেন্ট ক্যাম্পাসে সার্ভিংয়ে কেউ গেছিলে? দেখে নিয়েছিল তো স্যার। তখন দেখছো একটা পাইপের মধ্যে একটা পাইপের মধ্যে সয়েল স্যাম্পল নিয়েছিল দুই পাশে মুখ দিয়ে। জি স্যার। ওই যে এই টেস্টটা করার জন্য ওই স্যাম্পলটা নিয়েছিল। হ্যাঁ, পাইপের ভিতরে যে সয়েল স্যাম্পলটা থাকে সেই স্যাম্পলটাকে কেটে এটা বানাইছে। হ্যাঁ, মনে করো পাইপের ভিতরে সয়েল স্যাম্পল ছিল, মনে করো এখানে এটা মনে করো 70 মিলি, আর হাইট মনে করো তোমার 50 মিলি। হ্যাঁ, পাইপের ডায়া এবং হাইট এই পাইপের ভিতর কিছু 70 মিলি বাই 50 মিলিমিটার একটা সয়েল স্যাম্পল ছিল। তারপর দুই পাশে কি আমাদের মোম দেওয়া ছিল কারণ হচ্ছে কি যাতে পানিটা বের না হইতে পারে, যেহেতু আমরা টেস্ট করব কি পানিটা কি হারে বের হবে। তো ফিল্ডের যে পানি সেই পানিটা যদি আমি ল্যাবে না আনতে পারি তাহলে কি আমার টেস্টটা করাই দিতে, তাই না? তাহলে ফিল্ডের সয়েলটা কি কতটুকু সেটেল করবে আমরা বুঝতে পারবো। ওই যে আমরা সেই ফিল্ডের যে পাইপের ভিতরে যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল ওই স্যাম্পলটা কি আস্তে আস্তে বের করে তারপর আরেকটু সাইজিং করে এই অবস্থায় নেওয়া হয়। 25 মিলিমিটার হাইট এবং 63 মিলিমিটার ডায়ার। এই স্যাম্পলটা তাহলে তাহলে কি সয়েল ফিল্ডে যে পরিমাণ পানি ছিল এখন কি সয়েল এই স্যাম্পলটাতে ওই রেডি পানি আছে, যেহেতু থেকে একদম মাটির নিচ থেকে ডাইরেক্ট কালেক্ট করা হয়েছে। এখন যেটা কি করা হবে ল্যাবে হচ্ছে কনসোলিডেশন টেস্ট করা। কনসোলিডেশন টেস্ট হচ্ছে একটা ফোর্স দিবে, একটা ফোর্স দেওয়ার পর তার ভলিউম চেঞ্জটা ক্যালকুলেট করবে। আমরা যদি বলি এটাকে বলে হয় ওয়েডোমিটার টেস্ট। ওয়েডোমিটার টেস্ট আমরা যে টেস্ট আজকে করব সেটা কনসোলিডেশনের অনেকগুলো টেস্ট আছে। আমরা আমাদের ল্যাবে দুইটা আছে। আমরা এই আজকে যে টেস্টটা করতেছি এটা আমরা পরে 3-2 তে ল্যাব এক্সপেরিমেন্টে কাজ করব। যে ওয়েডোমিটার টেস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। এই টেস্টে পানিটা বের হতে পারবে কি শুধু উপরের দিকে এবং নিচের দিকে। যদি
যদি একটা ডিরেকশনে পানিটা বের হয় তাকে কি বলা হয় ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন বিহেভিয়ার অফ ফাইন গ্রেইন সয়েল। এবং এই টেস্টটা শুধুমাত্র করা হয় কার জন্য? ক্লের জন্য। আমরা জানি অর্থাৎ ফাইন গ্রেইন সয়েলের জন্য। আমরা জানি কনসলিডেশন করাই হয় কি ফাইন গ্রেইন সয়েলের জন্য। তারপরে আমাদের এই স্টেপগুলো যদি আমরা দেখি, স্টেপগুলোর শুরুতে হচ্ছে কি প্লেস স্যাম্পল ইন এ রিং। স্যাম্পলটাকে কি একটা রিং এর ভিতর রাখতে হবে। আমরা যে যার ভিতর দিয়ে টেস্টটা করব, যেমন এই ক্ষেত্রে যেমন দেখতেছি আমাদের এই যে অংশটা, এটা হচ্ছে কি রিং। এই যে একটা সয়েল স্যাম্পলটাকে একটা রিং এর ভিতর রাখতে হবে, তাহলে কি পানিটা আমার হরিজন্টাল ডিরেকশনে বের হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? যেহেতু একটা কি একটা কি স্টিলের একটা রিং, তো এটাতে কি আমার পানিটা হরিজন্টাল ডিরেকশনে বের হতে পারবে না। পানি বের হলে বের হবে কি শুধু উপরের দিক দিয়ে। তো place a sample in ring, apply load, তারপরে measure the height of change। আমার স্যাম্পলের হাইট কতটুকু চেঞ্জ হচ্ছে চিন্তা করে ক্যালকুলেট করব। এখানে ডায়াল গজ আছে, আমরা যদি দেখি এটা এই যে ডায়াল গজ থেকে দেখা যাবে হাইট কতটুকু চেঞ্জ হচ্ছে। তারপর রিপিট দ্য নিউ লুপ, তারপরে আমরা নতুন লুপ দিব। তো অ্যাকচুয়ালি ফিল্ডে যেটা করা হয়, সয়েল স্যাম্পলটাকে আমাদের রিং এর ভিতর নিয়ে তারপরে এটা এখানে এইরকম একটা কন্ডিশন রাখা হয়। এটা হচ্ছে একটা পুরাস স্টোন, একটা পুরাস ডিস্ক। এটাতে কি মনে করো বালি তোমার নেটের ভিতর রেখে একটা পুরাস ডিস্ক তৈরি করা হয়। বালি যদি নেটের ভিতর রাখি তাহলে কি বালিটা আমার নেট থেকে বের হতে পারবে না, কিন্তু কি হচ্ছে আমার সয়েল স্যাম্পলটার পানিটা বা এটার ভিতর দিয়ে পাস হতে পারবে, তাই না? প্রেসার করলে কি পানিটা এদিক দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো? পুরাস ডিস্ক বা আমরা ফিল্টারে যে ফিল্টার বেড গুলো দেখি পুরাস স্টোনের, এগুলো হতো। উপরের দিকে সিমিলারলি আরেকটা পুরাস স্টোন দেব, সো পানিটা আলটিমেটলি উপরের দিকে যেতে পারবে, এদিক দিয়েও বের হতে পারবে, আবার এদিক দিয়েও বের হতে পারবে। দুইটা দিকে কি মানে পুরোপুরি কি ভার্টিক্যাল ডিরেকশন, ওয়ান ডিরেকশনে পানিটা ড্রেনেজ হতে পারবে। সো আমরা তারপরে কি করবো, আমরা লোড দেবো, ঠিক আছে? ফিল্ডে মনে করো আমরা প্রথমে 10 কেজি ওজন দিলাম। 10 কেজি ওজন দেওয়ার সাথে সাথে তো আর পানিটা বের হবে না, তাই না? আমরা জানি কি এটা ক্লে সয়েল, তো পানি বের হতে তার সময় বেশি লাগবে, ড্রেনেজ হতে সময় বেশি লাগবে। আমাদের এই ক্ষেত্রে যেটা করা হয়, এই টেস্টটা একটু সময় সাপেক্ষ। এই টেস্টটা নরমালি 7 থেকে 8 দিন সময়। বুঝতে পারছো? এই কনসোলিডেশন টেস্ট আমাদের যদি ল্যাবে অ্যাকচুয়ালি করি আমাদের 7 থেকে 8 দিন সময় লাগবে। কারণ হচ্ছে প্রথমে আমি মনে করো 5 কেজি লোড দেবো, হ্যাঁ 5 কেজির একটা বাট্টা এটার উপর রাখবো। রাখার পরে আমার পানিটা সয়েল স্যাম্পলের জন্য কমপক্ষে 24 ঘন্টা ওয়েট করবো। হ্যাঁ, যে আজকে যদি আমি 5 কেজি দেই, আমি কালকে এসে আজকে 10টার সময় যদি 5 কেজি লোড দিয়ে দেই, কালকে 10টার সময় এসে দেখতে হবে আসলে 5 কেজির জন্য তার হাইটটা কতটুকু চেঞ্জ হয়েছে, অর্থাৎ সয়েল স্যাম্পলটা কতটুকু ছোট হয়েছে। বুঝতে পারছো? যেহেতু আমার সয়েল স্যাম্পলটা আমরা নিচ্ছি কি 1 ইঞ্চি সয়েল স্যাম্পল, 1 ইঞ্চি পানির, তাহলে আলটিমেটলি আমরা সয়েল স্যাম্পল হাইট কত 1 ইঞ্চি। তো পানিটা যাইতে হবে কত হাফ ইঞ্চি, হয় উপরের দিকে যাইতে হলে হাফ ইঞ্চি বা নিচে যাইতে হলে হাফ ইঞ্চি। এই হাফ ইঞ্চি পানি যাইতে হলে কি তাকে সময় দিতে হয় কমপক্ষে 24 ঘন্টা। বুঝছো? তারপরে অ্যাকচুয়ালি যায় না, আরো বেশি সময় দিলে আরো ভালো। তো 5 কেজি লোডটা দিলাম, কালকে এসে দেখলাম যে হাইট কতটুকু চেঞ্জ হয়েছে। আমাদের ডায়াল কোড থেকে দেখা যাবে যে নতুন নতুন হাইট কত, তাহলে আগের হাইট থেকে যদি নতুন হাইটটা বিট করি তাহলে হাইট চেঞ্জ ক্যালকুলেট করতে পারবো। তারপরের দিন কি করবো আবার, পর আজকে কাল 5 কেজির পরে যখন হাইটটা রিডিং নিয়ে যাবে তখন কি এডিশনাল নরমালি ডাবল লোড করা হয়, যে আজকে যদি 5 কেজি হয় কালকে দিব আরো 5 কেজি, তাহলে কত হলো 10 কেজি। তারপর 10 কেজির জন্য আবার 24 ঘন্টা ওয়েট করবো। তারপরে দেখবো আসলে তার ভলিউম চেঞ্জটা কত, তো হাইটের চেঞ্জ কত। তাহলে কি তারপরের দিন হচ্ছে 3 নাম্বার দিতে আমরা 10 ডেতে কি 2 নাম্বার ডেতে আমরা 5 কেজির জন্য কতটুকু পানি বের হচ্ছে সেটা বা ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবো। 3 নাম্বার ডেতে 10 কেজির জন্য কতটুকু পানিটা ড্রেনেজ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবো। 3 নাম্বার ডেতে যখন 10 কেজির জন্য আমরা রিডিংটা নিয়ে নেব তখন এটাকে লোডকে আমরা সবসময় ডাবল করবো। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, হচ্ছে লোডকে ডাবল করা। হ্যাঁ, এটা এমন না যে তোমার লোড ডাবল না করলে হবে না, প্র্যাকটিস হচ্ছে লোডকে ডাবল করা। পরের দিন তাহলে কি 10 কেজির পরে কি দিবা আরো 10 কেজি দিবা। হ্যাঁ, তাহলে কি 20 কেজির জন্য আবার 24 ঘন্টা ওয়েট করবো, যে 20 কেজির জন্য সে কতটুকু পানি ড্রেনেজ হচ্ছে। এইভাবে স্যার টোটাল কতটুকু লোড দিব? টোটাল কতটুকু লোড না, তোমরা যতক্ষণ পর্যন্ত লোডের মানে এই এক্সটার্নাল লোডের সাথে কি আমার ভলিউমের চেঞ্জটা বেশি না আসে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, যদি লাস্ট পর্যন্ত দেখা যাবে কি
মনে করো 50 100 কেজি হলে কি সব পানি বের হয়ে গেছে, তারপরে 100 কেজি জায়গায় যদি 200 কেজি দাও, হ্যাঁ বুঝছো, তখন দেখা যাবে কি, মনে করো এটা এমন হবে যে ভলিউম চেঞ্জ হবে না। ভলিউম চেঞ্জ হবে না, না তাই না? এক না 100 কেজি জায়গায় 200 কেজি দিলে কি, মনে করো 100 কেজির পরে, মনে করো 200 কেজির পরে তার আর কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে তো আর লোড দেওয়া দরকার নেই, তাই না? ওই রকমই। জি স্যার। যাক, আমরা যখন একটু ডিটেইলস করবো তখন তোমরাই বুঝতে পারবে কতটুকু লোড দিচ্ছে। আমাদের পুরোটা দরকার নাই, কারণ এটা তো আমরা সরাসরি এই টেস্ট থেকে সরাসরি এটা থেকে দুইটা কোএফিসিয়েন্ট নিব, অর্থাৎ স্লোপটা নিব যে কি হারে বের হবে। আসলে তো ফিল্ডে আর আমার 1 ইঞ্চি সয়েল স্যাম্পল না, তো এটা দিয়ে আমি কি ফিল্ডে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবো, তাই না? সয়েল ফিল্ডে আমার যে ক্লে লেয়ার যতটুকু ওইভাবে আবার কি নতুন করে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমরা যদি স্টেপগুলো বলি, an undisturbed soil sample of 25 millimeter in height and 75 millimeter in diameter is confined in a steel confining ring and immersed in a water. It is subjected to a compressive load by applying a vertical load which is assumed to act uniformly. আমরা যে ভার্টিক্যাল লোডটা দিচ্ছি একটা খেয়াল করো, ভার্টিক্যাল লোডটা দিব এই পজিশনে, তাই না? এবং এটা কি একটা সলিড অংশ, তাহলে কি আমার এই লোডটা ইউনিফর্মলি পুরোটা স্যাম্পলে কি ইউনিফর্মলি চলে যাবে, যেটা একটা লোহার উপর তো দিচ্ছি, লোহার উপর দিচ্ছি, সো এটা যদি আমি যদি একটা পয়েন্টে অ্যাপ্লাই করতাম ভার্টিক্যাল লোডটা, তাহলে কি ইউনিফর্মলি যেত। আমি এখানে সেটিংসটা এমন ভাবে করা আছে ওডোমিটারে যে আমরা এটা একদম একটা লোহার চাকু দিয়ে চাকুতির উপরে দিব, তাহলে কি সকল জায়গায় লোডটা ঠিকভাবে যাবে, তাই না? যত শক্ত জিনিস হবে তত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। Several increments of vertical stress are applied usually by doubling the previous increment. যা এটাই বললাম, যা লোডটা কি ডাবল করে ইনক্রিমেন্ট করা হয়। Two-way drainage is permitted through porous discs at top and bottom. এখানে কি টু ওয়ে ড্রেনেজ, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল, ডাইমেনশন কোনটা একটা, তাই না? ওয়াই ডিরেকশনে কি তার পানিটা বের হচ্ছে, কিন্তু ড্রেনেজটা হচ্ছে টু ওয়ে। যেহেতু আমি টু ওয়ে কেন, এখানেও পোরাস ডিস্ক আছে, উপরেও পোরাস ডিস্ক, নিচেও কি পোরাস ডিস্ক, তো এখানে কি টু ওয়ে ড্রেনেজ, ডিরেকশন কিন্তু একটা, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। The vertical compression of the soil sample is recorded using highly accurate dial gauge. এই dial gauge থেকে ভার্টিক্যাল কতটুকু কম্প্রেশন হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবো। For each increment, the final settlement of the soil sample as well as the time taken to reach the final settlement is taken. এখানে আমরা কি the final settlement of the soil sample, অর্থাৎ কি আমাদের এই লোডটা দেওয়ার ফলে কি ফাইনালি কতটুকু সেটেল হয়েছে, দ্যাট ইজ ভলিউম চেঞ্জ, সেটা কি করব, and time to taken to reach the final settlement, এটা আমরা নরমালি করি না। আরেকটা জিনিস করা যায় হচ্ছে কি, যে আমার সময়ের সাথে সাথে যখন আমরা কি 5 কেজি লোডটা দিলাম, তাহলে কি ভলিউম চেঞ্জ হতে শুরু করবে, তাই না? আর যখন আমি 24 ঘন্টা ওয়েট করলাম, দেখা যাচ্ছে কি যে 18 ঘন্টা পরে কি আর ভলিউম চেঞ্জ হচ্ছে না। মনে করো 18 ঘন্টা কি 1 মিলি ভলিউম কমে 1 মিলি হাইট কমে গেছে, তারপরে আর চেঞ্জ হচ্ছে না। তাহলে আরেকটা জিনিস হচ্ছে টাইম টেকেন টু রিচ দ্য ফাইনাল সেটেলমেন্ট ইজ রেকর্ডেড, যে ফাইনালি যে 5 কেজির জন্য আমার ফাইনাল সেটেলমেন্ট হতে সময় লাগছে 18 ঘন্টা, হ্যাঁ 10 কেজির জন্য মনে করো আমাদের এটা একটু কমপ্লেক্স, যে আরো মনে করো 15 ঘন্টা সময় লাগছে। এবং প্রত্যেকটা লোড ইনক্রিমেন্টের জন্য কতটুকু সময় দরকার হচ্ছে ফাইনাল সেটেলমেন্টের জন্য সেটা রেকর্ড করা হয়। এটা রেকর্ড করলে আমাদের সুবিধা হচ্ছে আমরা একটা সময় সমস্ত ধারণা পাবো। এটা নট নেসেসারি, যদি তুমি এই টেস্টটা করতে চাও যে সময়ের টেস্টটা, তখন দেখা যায় তোমার 24 ঘন্টা পরে 7 দিনই কি তোমার ল্যাবে থাকতে হবে। আর অ্যাজাম্পশন যেগুলো আমরা করতেছি, লোড ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম, স্ট্রেস ডিস্ট্রিবিউশন এট ডিফারেন্ট হাইট ইজ সেম, অর্থাৎ আমরা পুরোটা সকল জায়গায় কি একই পরিমাণ স্ট্রেস, এই জায়গায় সেকশন কাটলে যে স্ট্রেস, এই জায়গায় সেকশন কাটলে কি একই স্ট্রেস। নো ল্যাটারাল ডিফরমেশন, যেটা আমরা দুই পাশে কি কনফাইন্ড একটা রিং এর মধ্যে আছে আটকে দিচ্ছি, সো ল্যাটারালি কোনো ডিফরমেশন হবে না, ভলিউম চেঞ্জ হবে না। দ্য এরিয়া অফ দ্য স্যাম্পল সেকশন আনচেঞ্জেবল, এরিয়া যেহেতু মানে এই টপ যে এরিয়াটা, সার্কুলার যে এরিয়াটা, সেটা হচ্ছে আনচেঞ্জেবল। আর সলিড সয়েল হচ্ছে আনকম্প্রেসিবল। আমাদের আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে এখানে কম্প্রেস হবে শুধু পানিটা বের হওয়ার জন্য, সলিড যে সয়েলটা এগুলোতে কি শুধু কম্প্রেশন হবে না, দ্যাট ইজ এর মধ্যে ভয়েড রেশিও চেঞ্জ, মানে পানির জন্য শুধু তার ভলিউমটা চেঞ্জ হবে। ইন্টারপার্টিকুলার যে পজিশন চেঞ্জ করে যে আরো কি কম্প্যাক্ট অবস্থা আসবে ওইরকম হবে না। আচ্ছা,
আচ্ছা, আর ল্যাবরেটরি কনসোলিডেটেড টেস্ট নরমালি এটা কি করে আনডিস্টার্ব স্যাম্পলে করার চেষ্টা করা হয়। যে আনডিস্টার্ব মানে হচ্ছে কি ফিল্ডে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনেই কি করার চেষ্টা করা হয়। The soil sample is assumed to be representing the soil layer in the ground. এটা আসলে বলা হয় সয়েল স্যাম্পলটা কি আমার গ্রাউন্ডে যে কন্ডিশন আছে সেটা রিপ্রেজেন্ট করবে। আসলে আনডিস্টার্ব মানে কি দেখছেন আমি যে ওই যে মোবাইলের মাধ্যমে নিচ্ছি ডিস্টার্ব করতেছি না, ওয়াটার কন্ডিশন ওয়াটার পার্সেন্টেজটাকে ডিস্টার্ব করতেছি না, অ্যাকচুয়ালি ফুল আনডিস্টার্ব হয় না, কিছুটা আনডিস্টার্ব। এবং এটা যখন গাড়িতে নেওয়া হয় নরমালি লক্ষ্যযোগ্য গাড়িতে না নিয়ে তোমার একটু ভালো গাড়িতে নেওয়া হয়, বুঝছো? যাতে কি এটা মনে করো বায়োস্টিক সয়েল স্যাম্পলটা যেটা থেকে নিচ্ছে, তোমার মনে করো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস পার্মানেন্ট ক্যাম্পাস থেকে এমএসটি তে নিচ্ছে, তখন ওরা মাইক্রো দিয়ে নিয়েছে, বলে হয়েছে যে মাইক্রো দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে কি পাঁচ টাচ দিয়ে নিলে যদি ঝাঁকিটা কি বেশি পড়ে, স্বাভাবিকভাবে এটাই ডিস্টার্বটা যত কম হয়ে যায়। A conventional consolidation test is conducted over a number of fluid increments. The number of fluid increments should cover the stress range from the initial stress state. এটা আমরা পরে বলবো। আচ্ছা, আমরা যদি এই যে টেস্ট ডাটা পেয়ে গেলাম, হ্যাঁ এই ডাটাগুলোকে যদি আমরা বসাই দেই, আমরা যদি একটা লগ স্কেলে সেমি লগ স্কেলে বসাই যে আমরা এক্স বরাবর সময় দিব টাইম, ওয়াই এক্স বরাবর ডিফরমেশন দিব, হ্যাঁ টাইম এবং ডিফরমেশন আমরা অলরেডি পাচ্ছি যে মনে করো ইয়াস মনে করো 5 কেজি লোডের জন্য মনে করো আমাদের 18 ঘন্টা, হ্যাঁ 18 ঘন্টায় সে ডিফরমেশন আছে এই অবস্থা এই কন্ডিশনে, হ্যাঁ সরি এটা টাইমের সাপেক্ষে হবে না লোডের সাপেক্ষে হবে? দুইটা সাপেক্ষ হবে। টাইমের সাপেক্ষে আসলে বেশি দরকার হয় না, লোডের সাপেক্ষে হচ্ছে মেইন। হ্যাঁ টাইমের সাপেক্ষে যদি বলি সময়ের সাথে সাথে কি তার এখানে ডিফরমেশনটা কি সময়ের সাথে সাথে এখানে কি হাইটটা যেহেতু সময়ের সাথে সাথে কমবে, হাইট হিসেবে দেখানো হচ্ছে যে ইনিশিয়ালি 18 ঘন্টা যে হাইট থাকবে তারপরে মনে করো 33 ঘন্টায় মানে 10 কেজি লোডের জন্য হচ্ছে, হ্যাঁ তার হাইটটা 33 আওয়ারে তার কি হাইটটা ডিফরমেশনটা একটু বাড়বে, তাই না? এদিক দিয়ে বোঝানো হচ্ছে আসলে কি ভলিউমটা চেঞ্জ। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ডিফরমেশন হচ্ছে মানে ইনিশিয়াল হাইট ছিল এটা, তারপরে এই হাইট হচ্ছে এটা, তারপরে মনে করো আরো 18 আরো 15 ঘন্টা পরে 48 ঘন্টা পরে এই অবস্থায় আসছে। হ্যাঁ তো এই 48 ঘন্টা যেটা সেটা হচ্ছে লগ স্কেলে বসাইতে হবে, লগ 48। আসসালামু আলাইকুম। হচ্ছে কারেন্ট ছিল না এতক্ষণ। এই তো আমরা এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা স্কিপ করব। আমাদের মেইন টার্গেট হচ্ছে এর ব্যাপারে বুঝো। তো আমরা বুঝতে পারতেছি যে কি ওয়েডিমিটার টেস্ট থেকে যদি আমরা অ্যাকচুয়ালি ল্যাবে থেকে করি তাহলে আমরা ডিফরমেশন ভার্সেস টাইমের যে স্কেলটা সেটা আঁকতে পারবো এবং সেটা শেপ হবে এইরকম। ইনিশিয়ালি সে কি খুব আস্তে আস্তে ভলিউম চেঞ্জ হবে, হ্যাঁ তারপরে মাঝের অংশে কি খুব দ্রুত, এখানে স্লোপটা বেশি না মাঝের অংশটাতে, মাঝের অংশে খুব দ্রুত ভলিউমটা চেঞ্জ হবে, তারপরে আবার খুব আস্তে চেঞ্জ হবে। এই যে তাহলে প্রথম যে অংশটা সেটা হচ্ছে প্রাইমারি কনসলিডেশন, মানে এখানে হচ্ছে প্লাস্টিক রিঅ্যাডজাস্টমেন্ট হবে। 5 কেজি লোড দিলে কি তার ইলাস্টিক লিমিটের মধ্যে যে স্ট্রেস 5 কেজি লোডের জন্য যে স্ট্রেস ক্রিয়েট হবে সেই স্ট্রেসের করেসপন্ডিং স্ট্রেন হবে, সেটা হচ্ছে হরিজন্টাল, কারণ একদম সাথে সাথে তো আর হবে না তোমার লোডের সাথে একদম সাথে সাথে সেই ইয়েটা হবে না, সব প্রথমে কি ইলাস্টিক অ্যাডজাস্টমেন্ট হবে, তারপরে পানিটা বের হয়ে যাবে, তারপরে প্লাস্টিক রিঅ্যাডজাস্টমেন্ট। ল্যাবরেটরি কনসলিডেশন টেস্ট আছে, আমরা এটা করি বই এই যে অংশটা বইয়ের মধ্যে একইভাবে দেয়া আছে যে পুরা সিস্টেম আছে দুইটা, পুরা সিস্টেম দুই পাশে আর মাঝখানে স্পেসিমেন রিং, তারপর লোড দেয়া হচ্ছে এরকম। তাহলে বই ফলো করব না স্লাইড ফলো করব? যেটা ইচ্ছে তোমরা জিনিসটা বুঝতে পারলে হয়েছে। তাহলে এখানে তারপর এইখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মেইন টার্গেট যেটা হচ্ছে আমাদের এই ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট থেকে আমাদের এই গ্রাফটা ড্র করতে হবে, যে তোমার ই ভার্সেস লগ সিগমা, হ্যাঁ ভয়েড রেশিও চেঞ্জেস ভার্সেস ইফেক্টিভ স্ট্রেস, হ্যাঁ
সিগমা প্রাইমের লগ ইফেক্টিভ স্ট্রেস ভার্সেস ভয়েড রেশিও চেঞ্জ, এই গ্রাফটা আমাদের ড্র করা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, ভয়েড রেশিও ভার্সেস ইফেক্টিভ স্ট্রেস, বুঝে গেছে? তো এই গ্রাফটা আমরা, ঠিক আছে, আমরা অলরেডি কি টেস্টের উদ্দেশ্য স্যার? হ্যাঁ, আমাদের এই গ্রাফটা ড্র করতে হবে, কারণ এই গ্রাফটা ড্র করলে আমরা এটা থেকে আমরা অ্যাকচুয়ালি ফিল্ডে যে কন্ডিশন বা ফিল্ডে যে ক্লে লেয়ার আছে সেই ক্লে লেয়ারে কত বছরের সে কতটুকু ভলিউম চেঞ্জ হবে সেটা ক্যালকুলেট করতে পারবো। ওটা ক্যালকুলেট জি করতে হলে স্যার, আমাদের বুঝতে এই পারছি। গ্রাফটা আমাদের দরকার হবে। সো এই গ্রাফটা দরকার হয়েছিল, তারপরে কিন্তু এই গ্রাফে আমাদের কি আছে তাহলে আলটিমেটলি আমি আবার দেখতেছি এই গ্রাফে আমাদের এক 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 অক্ষ বরাবর এই পাশে কি লগ সিগমা প্রাইম, তাই না? লগ সিগমা প্রাইম, এটা সিগমা প্রাইম মানে আসলে কি লোড, তাই না? লোড, লোড আমরা তো লোড দিচ্ছি 5 কেজি 10 কেজি, ওইটা 5 কেজি 10 কেজি যে লোডটা দিচ্ছি জি স্যার, সেটাই স্ট্রেস। আসলে কি, সেটাকে কি এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিলে লগ বসে দিলে হয়ে যাবে। সো এক অক্ষের বরাবর কি আমাদের কোনো ঝামেলা নাই বা আমাদের বুঝতে সমস্যা নাই। একটু বুঝতে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ই ভয়েড রেশিওর যে চেঞ্জটা আমরা পাচ্ছি কি হাইটের চেঞ্জ ক্যালকুলেট করতে পারতেছি, তাই না? সরাসরি হাইটের যে চেঞ্জ সেটাকে আমরা কি ভয়েড রেশিওর চেঞ্জে কনভার্ট করতে হবে, বুঝতে পারছো? আমাদের তাহলে এক্স অক্ষ বরাবর যে সিগমা প্রাইম সেটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস, সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ভার্টিক্যাল যে প্রেসারটা দিচ্ছি, মনে করো 5 কেজি, হ্যাঁ 5 কেজি প্রেসারটা 5 কেজি লোড, হ্যাঁ 5 কেজি লোড হচ্ছে আমার কি এখানে আছে 2.5 ইঞ্চি, তাই না? ডায়া ছিল 2.5 ইঞ্চি, তাহলে 5 কেজি লোড যদি 2.5 ইঞ্চি এর উপরে ইউনিফর্মলি পড়ে তাহলে আমরা কি বুঝতে পারতেছি স্ট্রেস সিগমা পেয়ে যাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমরা সিগমা পেয়ে যাচ্ছি ফোর্স বাই এরিয়া 5 কেজি বাই পাই বাই 4 ডি স্কয়ার, আমরা এখানে কি সিগমা পাচ্ছি। পি বাই এ হবে স্যার। হ্যাঁ পি বাই সিগমা পাচ্ছি। সিগমা পাইলে আমাদের দরকার হচ্ছে কি ইফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম। সিগমা প্রাইম সমান আমরা কি জানি, সিগমা প্রাইম সমান কি সিগমা মাইনাস ইউ, পোর ওয়াটার প্রেসার, তাই না? টোটাল প্রেসার থেকে যদি পোর ওয়াটার প্রেসার বিয়োগ দিই তাহলে হচ্ছে কি ইফেক্টিভ স্ট্রেস পাবো। আমরা অলরেডি জানি হচ্ছে কি এখানে পোর ওয়াটার প্রেসার আমাদের ওয়েডোমিটার যেটা আছে সেটাতে আমাদের পোর ওয়াটার প্রেসার সরাসরি সে রিডিং এ দিয়ে দিবে। এখানে মনে করো আমাদের এই ইয়াটা দেখো, আমাদের ওয়েডোমিটার যেখানে যেটা সেখানে ওয়াটার বাথ আছে না, এই ওয়াটার বাথ থেকে আমরা এখানে পোর ওয়াটার প্রেসারটা একটা রিডিং পেয়ে যাবো, বুঝতে পারছো? আর যদি এখানে কোনো ইয়া না থাকে তাহলে কি অ্যাটমসফিয়ারিক যে প্রেসার সেটাই কি আসলে পানিতে সয়েল স্যাম্পলের প্রেসার থাকবে। স্যার, বলো। স্যার আমরা এটা কি ক্লাস করতেছি স্যার? কে? স্যার আমি দিহান স্যার। কেন এতক্ষণ পরে কি প্রশ্ন করতেছো? স্যার আমি একটু পরে ঢুকছিলাম স্যার, তাই বুঝতেছি না স্যার কোন ক্লাস এটা স্যার। কনসোলিডেশন জিওটা। ও জি স্যার, থ্যাংক ইউ স্যার। জিওটেক এটা। আচ্ছা যাই হোক, তো আমাদের তাহলে সিগমা প্রাইম আমরা যেহেতু পোর ওয়াটার প্রেসারটা ক্যালকুলেট করতে পারবো বা আবার এখানে রিডিং পেয়ে যাবো, সো আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে ই এর ভ্যালু, ভয়েড রেশিওর চেঞ্জের যে ভ্যালুটা সেটা দরকার, বা ই এর ভ্যালু দরকার, বিভিন্ন লোডের জন্য ই এর ভ্যালু দরকার। এটা বোঝার জন্য আমাদের একটু ইয়ে করতে হবে। আমরা দেখো ইনিশিয়ালি রিং এর ভিতর যে স্যাম্পলটা থাকবে ওই স্যাম্পলের মাস ক্যালকুলেট করতে পারবো, তাই না? এই যে স্যাম্পলটা নিচ্ছি 25 মিলিমিটার হাইট এবং 60 মিলিমিটার ডায়া, এই স্যাম্পল হাইট 75। 63 মিলিমিটার। 75 হচ্ছে ফিল্ডের থেকে নিয়ে আসবে, কাটাকাটি করে 63 রাখবো, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আচ্ছা একটু কনফিউশন আছে, আমাদের বইয়ে যেটা করা হচ্ছে 63 করা হয়েছে, ও 64 বলা হচ্ছে। ওকে, এটা রিং জি স্যার। 64 আর 75 এর ঝামেলা হবে না, ক্যালকুলেশন ওভাবে করতে। জি স্যার। স্ট্যান্ডার্ড হচ্ছে 63 বা 64। যাই হোক, আমাদের তাহলে মেইন টার্গেট হচ্ছে এখন এটার এমএস, এটা হচ্ছে কি হ্যাঁ এটার ওজন ক্যালকুলেট করতে হবে, মাস। তাই না? হ্যাঁ মাস চিন্তা করতে হবে। মাসটা কিভাবে চিন্তা করব, আমরা যে স্যাম্পলটা নিয়ে কাজ করতেছি ওই স্যাম্পলটা নিয়ে কাজ করব। মনে করো আমাদের ফিল্ডের থেকে আনছি কত, আমরা টোটাল 70 মিলিমিটার হাইট আনছি, হ্যাঁ? আর পাইপের ভিতর আমাদের 70 মিলিমিটার আছে, আমি কাটছি কত 25 মিলিমিটার কাট, 25 মিলিমিটার অংশ কেটে নিছি কি আমাদের রিং এ ঢোকানোর জন্য। আর বাকি যে অংশটা আছে সেই অংশটা কে মনে করো আরো আরো কি আরো আমার কি 70 থেকে 25 গেলে কি আরো আরো একবার অ্যাটলিস্ট 25 আছে, তাই না? সিমিলার আরেকটা স্যাম্পল নিব, অর্থাৎ একই ইয়া থেকে পেইন্টে চলে যাই, তোমাদের হয়ে যাচ্ছে না এখানে
মনে করো ফিল্ডের থেকে আমরা যে জিনিসটা আনছি, একটা রিং আনছি, পাইপের ভিতর যে রিংটা ছিল সেই রিংটা ছিল এরকম, তাই না? এটা মানে 70 মিলিমিটার মনে করো, আর 75 মিলিমিটার, যাই হোক। তো এটাকে আমরা দুইটা ভাগে, অ্যাটলিস্ট দুইটা ভাগে ভাগ করবো। একটা অংশ হচ্ছে আমরা মাঝের যে অংশটা সেটা মনে করো আমরা পোরিমিটারে দিব, আর উপরে আরেকটা সিমিলার সয়েল স্যাম্পল নিব 63 মিলিমিটার বাই 25 মিলিমিটার, ওইটাকে আমরা ওভেনে রাখবো। হ্যাঁ, তো এই স্যাম্পলটা মানে পাইপের ভিতরে সবগুলা কি একই পরিমাণ পানি থাকে, এই স্যাম্পলে যে পরিমাণ পানি, এই স্যাম্পলে কি একই পরিমাণ পানি। সিমিলার দুটো স্যাম্পল নিয়ে এই স্যাম্পলটাকে আমরা ওভেনে রাখবো। হ্যাঁ, ওভেনে রাখার পরে আমরা এটার ওয়েট ক্যালকুলেট করবো। তাহলে আমরা যদি ওভেনে রাখি তাহলে কি সকল পানি শুকিয়ে যাবে, তাই না? ওভেনে যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 24 ঘন্টা রাখি তাহলে কি সকল পানি শুকায় যাবে। তাহলে তারপরে যে ওজনটা আসবে সেটা হচ্ছে কি মাস অফ সলিড, তাই না? যেহেতু বাতাসের কোনো ওজন নাই তাহলে তারপরে 24 ঘন্টা রাখলে কি পানি থাকবে না। সো সিমিলার একটা স্যাম্পলকে আমরা 24 ঘন্টা যদি আমরা ওভেনে রাখি তারপর হচ্ছে মাস অফ সলিড, অর্থাৎ আমাদের যে স্যাম্পলটা নিচ্ছি ওই স্যাম্পলে সলিড পার্টিকেল গুলার ওজন বের করতে পারবো। আমাদের এমএস বের করতে পারবো, তাই না? সিমিলার পার্টিকেল গুলার মাস অফ সলিড বের করতে পারবো, বুঝছো? আমাদের এমএস জানি, ক্রস সেকশনাল এরিয়া এ জানি, জিএস জানি। জিএস হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি, আর রো ডাব্লিউ হচ্ছে কি ডেনসিটি অফ ওয়াটার। এইগুলা যদি জানি আমরা হাইট অফ সলিডস, সরি, আমরা তাহলে কি হচ্ছে পাবো হাইট অফ সলিডস। হ্যাঁ, এই জিনিসটা দেখো, আমাদের ফার্স্টে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট দ্য হাইট অফ সলিডস, অর্থাৎ সয়েল পার্টিকেলে অর্থাৎ স্যাম্পলে যে সয়েল গুলো আছে এই সয়েল গুলার হাইট অফ সলিড। হাইট অফ সলিড বলতে বোঝাচ্ছে যদি কোনো পানি না থাকতো তাহলে তার হাইট কতটুকু হতো। তার হাইট এখন 25 মিলিমিটার, কিন্তু যদি পানি না থাকতো তার হাইট কতটুকু হতো, দ্যাট ইজ কি এর মধ্যে যে সলিড পার্টিকেল গুলো আছে, সয়েল কণাগুলো আছে, সেগুলোর কারণে হাইট কত, সেগুলোর কারণে হাইট যদি আমরা পাই তাহলে আমরা বলতে পারি, বা মাস যদি এমএস হয়ে থাকে, মাস যদি এমএস হয়ে থাকে আমাদের এখানে চিন্তা করো, আমি মনে করো এই স্যাম্পলটাকে, হ্যাঁ এই স্যাম্পলটাকে আমি মনে করো এই যে স্যাম্পলটা, হ্যাঁ এই স্যাম্পলটাকে যদি আমি এখন এমএস ওয়েট পেলাম, তাই না? এই স্যাম্পলটার ওয়েট পেলাম এমএস, এই সয়েলের স্যাম্পল হচ্ছে ওয়েট হচ্ছে এমএস। এমএস টা কোথা থেকে আসবে বলতো? ওভেন ড্রাই থেকে। হ্যাঁ, এমএস ওভেন টাইম। এমএস টা আলটিমেটলি তার মধ্যে ভলিউম ইনটু ঘনত্ব না? এমএস আসলে কি জি স্যার। ওজন ভলিউম ইনটু ঘনত্ব, রু, তাই না? শুনতে পাচ্ছ?